ইরান নিয়ে এখন অনেক আলোচনা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকে হত্যা করেছে বলে দাবি করেছে ইসরায়েল। শুধু তাই না, বাসিজের প্রধান তাকেও হত্যা করেছে বলে দাবি করেছে ইসরায়েল। কিন্তু ইরান এ ব্যাপারে এখনো কোনো বক্তব্য দেয়নি। আসলে কি হয়েছে, ডক্টর আলী লারিজানি আসলে কে ছিলেন, তার উপরে এতটা আক্রোশ কেন ইসরায়েলের? গতকাল বলেছিলাম ইরান কিভাবে এতটা শক্তিশালী হয়ে উঠল যে আমেরিকা এবং ইসরায়েলকে এইভাবে মোকাবেলা করে চলেছে, এ ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম। লারিজানির হত্যাকাণ্ডের দাবি করার পর ইসরায়েলি মিডিয়া বলছে, তাহলে কি ইরান এবার সরকার পরিবর্তন হতে যাচ্ছে? প্রথম প্রশ্ন হচ্ছে, আলী লারিজানি মারা গেছেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। তারপরেও সরকার পরিবর্তন হবে কিনা সেই প্রশ্ন তুলছে। আমি এ ব্যাপারে পরিষ্কার কিছু বক্তব্য দেব আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আশা করি আপনারা সবাই এই আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। তবে তার আগে আরও কিছু পয়েন্ট উল্লেখ করি, যে পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করার দরকার। সেগুলো এখন ছোট ছোট করে আলোচনা করে মূল আলোচনায় যাব। ছোট ছোট করে যে আলোচনাগুলো করতে চাই সেটি হচ্ছে যে অনেকটা আখেরি হামলা শুরু করেছে ইরান। বলা যাচ্ছে গত 2-3 দিন ধরে ইরান ইসরায়েলের উপরে যেভাবে হামলা চালাচ্ছে, তাতে ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা হামলার আওতায় আসছে এবং প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছে বলে বিভিন্ন প্রমাণের পরেও ইরান নতুন করে তার অফিসে আবার হামলা চালিয়েছে। কথাটা এই যে যদি নেতানিয়াহু বেঁচে থাকে তাহলে তাকে হত্যা করতেই হবে। ইরানের এটা ডিক্লারেশন। ইরান বলেছে যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেঁচে থাকে তাহলে তাকে হত্যার প্রচেষ্টা অব্যাহত রাখবে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে গতকাল তার অফিসে হামলা চালানো হয়েছে। এরপরে ইসরায়েলের গোয়েন্দা দপ্তরে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের ড্রোন তৈরি করা হয় এই রকম ফ্যাক্টরিতে হামলা চালানো হয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে, সে গল্প তো আমি বলেছি দুপুরের ভিডিওতে। সেখানে 73টি বিমান ধ্বংস হয়েছে বিভিন্ন দেশের, ইসরায়েলের সহ। এরপরে ব্রিটেন আগামী গ্রীষ্মকাল পর্যন্ত, অর্থাৎ আরও মনে হয় 1-1.5 মাস, ইসরায়েলের সব ধরনের ফ্লাইট চলাচল বাতিল করে রেখেছে। মঙ্গলবার রাত, অর্থাৎ যে রাত গেল, এখন যে ভিডিও করছি যে রাতে, তার আগের রাত ভোর বেলায় ইরান ইসরায়েলের সাইবার প্রযুক্তি কেন্দ্রে হামলা চালিয়েছে। সাইবার ওয়ারফেয়ার কিন্তু এখন অনেক বড় ওয়ারফেয়ার, অর্থাৎ সাইবার হামলা করে অনেক কিছু একটা দেশের নষ্ট করে দেওয়া যায়, ঝামেলা করে দেওয়া যায়, ক্ষতিগ্রস্ত করে দেওয়া যায়। এই সাইবার প্রযুক্তির যে কেন্দ্র, সেই কেন্দ্রে হামলা চালিয়েছে। ইসরায়েলের রাফায়েল অস্ত্র নির্মাণ কারখানায় হামলা চালিয়েছে। এই অস্ত্র নির্মাণ কারখানা থেকে ইসরায়েলের বেশিরভাগ অস্ত্র প্রস্তুত হতো। এই হামলায় ওই রাফায়েল অস্ত্র নির্মাণ কারখানার বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে। এরপরে আপনারা তো জেনেছেন যে সংযুক্ত আরব আমিরাতে কি ভয়াবহ হামলা চালিয়েছে। জেরাল্ড আর ফোর্ডে 30 ঘন্টা ধরে আগুন জ্বলেছে। বলা হচ্ছে লন্ডন থেকে এই আগুনের সূত্রপাত হয়। ভাই, এত বড় একটা বড় জাহাজ, এত আধুনিক জাহাজ, সেখান থেকে লন্ডন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেই হামলা কারা করেছে এ কথা বলছে না। আব্রাহাম বনকেস ভারত মহাসাগর থেকে চলে গেছে, অর্থাৎ ইরানের উপকূল থেকে বহু দূরে চলে গেছে। লোহিত সাগরে ছিল জেরাল্ড আরফোর্ড, সে আর কাছে আসতে পারছে না, তাতে হামলা হয়েছে। আমেরিকা বলছে লন্ডন থেকে আগুন ধরেছে, সেখানে 30 ঘন্টা ধরে আগুন জ্বলেছে। আরও খবর পাওয়া যাচ্ছে আমেরিকা নাকি এর ভেতরে ইরানে স্থল অভিযান, কমান্ডো অভিযান চালানোর চেষ্টা করেছে। তাদের কোনো কোনো সেনা নাকি ইরানের হাতে ধরা পড়েছে। এটা নাকি বলছে, এই কারণে এখনও কনফার্ম আমি তথ্য পাইনি, বিভিন্ন মাধ্যমে ভেসে বেড়াচ্ছে কথাগুলো, এই জন্য আমি নাকি বলছি। তবে আমি আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে ইরানের ভেতরে যদি কোনো রকমের স্থল অভিযান চালাতে যায় আমেরিকা, তাহলে আমেরিকা মহা বিপদে পড়বে। মার্কিন সেনারা চোখে সর্ষের ফুল দেখবে। কারণ ইরানের মরুভূমি, ইরানের পাহাড়, ইরানের জঙ্গল, ইরানের নদ নদী, ইরানের সাগর, ইরানের গিরিপথ, যত যা কিছু সব ইরানিদের চেনা, মার্কিনীদের না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
মার্কিনীদেরকে মোকাবেলা করার জন্য ইরান সেইভাবে প্রস্তুতি নিয়েছে যেভাবে প্রস্তুতি নিলে মার্কিনীদেরকে একটা আখেরি শিক্ষা দেয়া যায়। ফলে ইরানের ভেতরে অভিযান চালাতে গেলে কি বিপদের মুখে পড়বে সেটা ডোনাল্ড ট্রাম্প অন্তত ধারণা করতে পারছেন, কিন্তু তার আসলে পিছিয়ে যাওয়ার আর কোনো জায়গা নেই। তাকে একটা কিছু করতে হবে, আর যাই করতে চান না কেন তিনি বিপদে পড়বেন, বিপর্যয়ের মুখে পড়বেন। তিনি এই যুদ্ধ থেকে আসলে বের হতে পারছে না, বের হওয়ার আর কোনো গেট তার জন্য খোলা নেই। ফাঁকে একটা তথ্য জানিয়ে রাখি, আমেরিকার কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের যে পরিচালক তিনি পদত্যাগ করেছেন, কেন্ট তার নাম, তিনি পদত্যাগ করেছেন। তিনি বলেছেন আমার বিবেক বলছে ইরানের সাথে যে যুদ্ধ, এই যুদ্ধটা কোনো যৌক্তিক যুদ্ধ নয়। তিনি আরো বলেছেন ইরান আমাদের দেশের জন্য অর্থাৎ আমেরিকার জন্য কোনো তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না, বরং আমরা এই যুদ্ধে জড়িয়েছি ইসরায়েল এবং ইহুদিবাদী লবির প্ররোচনায়। ফলে যে অন্যায় যুদ্ধ, এই যুদ্ধকে আমি সমর্থন করতে পারি না, আমি পদত্যাগ করলাম। তার মানে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে এই যুদ্ধকে কেন্দ্র করে শুরু হয়েছে পদত্যাগ করা। আমরা তো জানি আন্তর্জাতিক অঙ্গনে ডোনাল্ড ট্রাম্প একেবারে বন্ধুহীন হয়ে পড়েছে, তার এই মুহূর্তে কোনো মিত্র নেই, কেউ তার ডাকে সাড়া দিচ্ছেন না। তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কাউকে হুমকি দিচ্ছেন, কাউকে রিকোয়েস্ট করছেন, কাউকে পারসুয়েট করার চেষ্টা করছেন, কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না। এটাই রিয়েলিটি। এখন ট্রাম্পকে রিয়েলিটি মাইনে নেওয়া ছাড়া আর কোনো কাজ নেই, কোনো পথ নেই। তো যাই হোক দর্শক, ইরান, ইসরায়েল, আমেরিকা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে প্রচণ্ডভাবে লিপ্ত। এই মুহূর্তে যুদ্ধবিরতির ব্যাপারেও নানামুখী আলাপ আলোচনা, উদ্যোগ, কথাবার্তা বিভিন্নভাবে ঘুরছে আকাশে বাতাসে, কিন্তু ইরানের পক্ষ থেকে এই ব্যাপারে আসলে কোনো কার্যকর বক্তব্য নেই, ইচ্ছাও নেই ইরানের এই রকমভাবে যুদ্ধবিরতি করার। যুদ্ধবিরতিটা কেমনভাবে করতে চায় তা তো আমি বলেছি, তবু আরেকবার উল্লেখ করি যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের দিকে যাতে আর চোখ তুলে না তাকাতে পারে, এই রকম একটা পর্যায়ে যাওয়ার পরেই শুধুমাত্র ইরান যুদ্ধবিরতি করতে চায়। দেখা যাক ইরান তার কতটুকু দম নিয়ে কতটুকু পথ হাঁটতে পারে, আর ইসরায়েল আর আমেরিকা কতটুকু কি করতে পারে। তবে এইটুকু বলে রাখি, ইরানের কাছে এই রকমের ভয়াবহ রকমের জবাব পাবে এটা সম্ভবত ডোনাল্ড ট্রাম্প ভাবতেই পারেনি। যা হোক, লারিজানি প্রসঙ্গে ফিরে আসি। এখানে দুটো প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। লারিজানিকে, তিনি কেন এত গুরুত্বপূর্ণ, তাকে টার্গেট কেন করতে হবে এই প্রসঙ্গটা, আর ইরান কিভাবে কোথা থেকে শক্তি পেল। আসলে ইরান কিভাবে কোথা থেকে শক্তি পেল এবং আজকে এই ইরান হয়ে ওঠার পেছনে গল্পটা কি, সেই গল্পটা আমি বলতে পারি, এটা লম্বা সময়ের ব্যাপার, তবুও ছোট করে বলবো, প্রয়োজনে আর একদিন বিস্তারিত বলবো। তো লারিজানি সম্পর্কে আমি বলি আপনাদেরকে। আমি প্রথম 2001 সালে ইরানে যাই, রেডিও তেহরানের চাকরির সুবাদে। তখন তিনি ইরানের যে ন্যাশনাল ব্রডকাস্টিং সিস্টেম, যেটা আইআরআইবি, যেটা এই আইআরআইবির প্রধান ছিলেন তিনি। আইআরআইবির প্রধান মানে একজন মন্ত্রীর পদমর্যাদায়। উনি 1994 সাল থেকে 2004 সাল অর্থাৎ 10 বছর তিনি আইআরআইবির প্রধান ছিলেন। আইআরআইবির একটা অংশ ছিল ওয়ার্ল্ড সার্ভিস, বিশ্ব কার্যক্রম রেডিওর। সেই বিশ্ব কার্যক্রমের বাংলা প্রোগ্রামে আমি কাজ করতাম। সেক্ষেত্রে আমাদের বস ছিলেন আলী লারিজানি। আলী লারিজানি তারপরে আইআরআইবি থেকে গিয়ে তিনি দীর্ঘদিন অর্থাৎ তিনি 12 বছর ইরানের জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাবা বিরাট বড় স্কলার এবং আলেম। লারিজানি 1958 সালে জন্মগ্রহণ করেন। তার বড় ভাই জাওয়াদ আরদেশি, তিনিও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ওনার আরেক ছোট ভাই আছেন জাওয়াদ লারিজানি, আবার আরেকজন সম্ভবত আছেন সদেক লারিজানি। ওনারা 4 ভাই, সবাই ইরানের খুবই গুরুত্বপূর্ণ পজিশনে। এই লারিজানি পরিবার ইরানের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। আর এখন তো তিনি সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব। তিনি এই পরিষদের প্রধান, সম্ভবত প্রেসিডেন্ট অথবা সর্বোচ্চ নেতা ছিলেন। তারপরেই তার অবস্থান এখন কার্যত ইরানে খুব সিনিয়র পার্সন হিসেবে ডক্টর আলী লারিজানি খুবই সম্মানিত এবং খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবং তিনি একসময় বলা হয় যে আইআরজিসির ডেপুটি কমান্ডার ছিলেন। তো সবকিছু মিলে আলী লারিজানি অত্যন্ত ব্রিলিয়ান্ট এবং তিনি পিএইচডিধারী, অত্যন্ত
গুরুত্বপূর্ণ কিছু বইয়ের লেখকও তিনি। সব কিছু মিলে তিনি এই মুহূর্তে ইসরায়েলের জন্য এই অর্থে হুমকি ছিলেন যে ইরানের অনেক পরিকল্পনা, অনেক বিষয়ের সাথে ডক্টর আলী লারিজানির যোগ সাজশ ছিল, যুক্ত ছিলেন, এবং তিনি অনেক ক্ষেত্রে নির্দেশদাতা বা পরিচালক হিসেবে কাজ করছিলেন। সেক্ষেত্রে ডক্টর আলী লারিজানির ব্যাপারে ইসরায়েলের ভেতরে একটা ভিত্তিত্ব থাকার কথা। হয়তো সে কারণে তাকে হত্যা করার চেষ্টা করে থাকতে পারে। এখন হত্যাকাণ্ড সফল হয়েছে কিনা এখনও শিওর নয়। তবে হত্যাকাণ্ড সফল হোক আর না হোক, একই কথা ইরানের কাছে, একজন চলে যাবে আর একজন এসে হাল ধরবে, জায়গা অপূর্ণ থাকবে না, শূন্য থাকবে না। এবং আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে ডক্টর আলী লারিজানিকে সর্বোচ্চ নেতাকে বা আরও কাউকে হত্যা করার পরে ইরানে আসলে এই সরকার পরিবর্তন করা যাবে না। কেন যাবে না তা তো আপনারা সব দেখেছেন কম বেশি। প্রতিদিন সেখানে ইরানের সরকারের পক্ষে, ইরানের সর্বোচ্চ নেতার পক্ষে, ইরানের শহীদ হয়ে যাওয়া সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, বৈঠক হচ্ছে, সমাবেশ হচ্ছে। ইসরায়েল আমেরিকা বোমা মারছে, তার পাশে আল্লাহু আকবার বলে লোকজন চিৎকার করছে এবং তারা প্রতিবাদ করছে। ইরানের জনগণকে আসলে বোমা দিয়ে ঘরে ফেরানো যাবে না, এবং তারা বোমা, এই ক্ষেপণাস্ত্র, বিমান এগুলোর ভয় পায় না। একদম পরিষ্কার। একজন নারীকে, তার ছোট্ট একটা বাচ্চাটার বয়স 2.5 বছর, একজন সাংবাদিক, ইরানি সাংবাদিক ওই নারীকে জিজ্ঞেস করছেন যে আপনার এই বাচ্চাটার বয়স কত? তা বলছে যে 2.5 বছর। তা বলছে এখনো তো প্যাম্পার ব্যবহার করে। তা বলছে হ্যাঁ তা তো করে। তা বলছে এই এখন তো শীতকাল, যদি গরম পানির যে ব্যবস্থা এগুলো যদি সব বন্ধ হয়ে যায় তখন কি করবেন? এই বাচ্চাকে প্যাম্পার কিভাবে কি করবেন? তখন বলছেন ওই নারী যে ফার্সিতে অগ বলে, অগ মানে মিস্টার, যে মিস্টার সাংবাদিক, আপনি আমাদের এই সমস্ত শিশুর কথা বাদ দিয়ে ফিলিস্তিনি শিশুদের কথা চিন্তা করুন, যারা কয়েক বছর ধরে এর যে করুণ পরিস্থিতিতে রয়েছে। আমরা তো এখনো অনেক ভালো পজিশনে আছি, সেক্ষেত্রে আমরা ওই সমস্ত চিন্তা করি না। তিনি বলছেন যে খোদা বুজুর্গে, মানে আল্লাহ অনেক বড়, আল্লাহ মহান, অর্থাৎ আল্লাহু আকবার। তো আল্লাহ মহান, আল্লাহ অনেক বড়, তিনি সমস্ত সবকিছু ব্যবস্থা করবেন। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে যে কাউকে না কাউকে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে, তা না হলে বিশ্বটাকে তারা বসবাসের যোগ্য রাখবে না। সেই রুখে দাঁড়ানোর কাজটা ইরান করেছে। এখানে আমাদের সমর্থন দিতে হবে সরকারের পক্ষে, এবং যতদিন লাগে এই মাটি কামড়ে পড়ে থাকতে হবে, আমরা রাস্তায় থাকবো, সরকারের পক্ষে সমর্থন থাকবে। আমাদের এখান থেকে বোমা এবং বিমান দিয়ে সরানো যাবে না, ভয় দেখায় কোনো লাভ নেই। এবং আমাদের সামরিক বাহিনী ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তারা সর্বশেষ পর্যন্ত থাকবে, সর্বশেষ রক্তবিন্দু পর্যন্ত থাকবে। তখন সাংবাদিক ওই নারীকে ধন্যবাদ দিয়েছেন এবং বলেছেন আপনার জজবার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার জজবা অটুট থাকুক। এইরকমভাবে সব মানুষ, ইরানের সব মানুষ এখন ঐক্যবদ্ধ। ফলে একজন লারিজানিকে বা একজন সর্বোচ্চ নেতাকে হত্যা করে দেশকে কোনোভাবেই বদলে দেওয়া যাবে না, কোনোভাবেই সরকার পরিবর্তন করা যাবে না। এবার বলি একটু, ইরান এই শক্তি পেল কোথা থেকে? আমেরিকা এবং ইসরায়েলকে যে ভয়ঙ্করভাবে মোকাবেলা করছে, কোথায় পেল? একটা কথা আমি আপনাদেরকে বলি, এই শক্তি অনেকগুলো জায়গা থেকে উঠে এসেছে, একত্রিত হয়েছে। তার মানে এই শক্তির অনেকগুলো উৎস আছে। একটা উৎস হচ্ছে ইরানিদের ঈমান, তারা যে আল্লাহর উপর প্রচণ্ডভাবে বিশ্বাস রাখে, ভরসা রাখে। এটা অনেক বড় ব্যাপার। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তার তো দুনিয়ার অনেক কিছুই, ভয় ভীতি সব চলে যায়, যে তিনি এই বিশ্বাসেই অটল থাকেন যে যা কিছু হওয়ার তা আল্লাহর পক্ষ থেকে হবে, আমি তো শুধুমাত্র উসিলা, অতএব আমার কোনো কিছু সিদ্ধান্ত না, সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে হবে, আমি আমার কাজ করি। এই ঈমান যখন কোনো ব্যক্তির ভেতরে ঢোকে থাকে, তাকে কি বোমা দিয়ে, অস্ত্র দিয়ে, রাইফেল দিয়ে তাকে সরানো যায়? তার অবস্থা থেকে পরিবর্তন করা যায়? যায় না। এই একটা ব্যাপার। ইরানিদের শক্তির একটা বড় উৎস হচ্ছে তাদের ঈমান, তাদের জাতীয়তাবাদী চেতনা একটা বিরাট বড় জিনিস। একজন ইরানি আরেকজন ইরানিকে যেভাবে মূল্যায়ন করে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। অসম্ভব রকম মূল্য দেয় ইরানিরা, ইরানিদের প্রতি, ইরানের জনগণের প্রতি, ইরানের পতাকার প্রতি, ইরানের ভৌগোলিক যে সীমানা অর্থাৎ মানচিত্র, তার প্রতি যে কি দরদ, কি ভালোবাসা এবং কি শ্রদ্ধা, ভক্তি, অটুট মনোবল তাদের, কল্পনা করা যায় না। বিরাট ব্যাপার, আমি নিজে থেকে দেখেছি। তো এরপরে এই যে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান, এই অবস্থান কিন্তু আজকে না, সেই বিপ্লবের সময় থেকে
আজ পর্যন্ত তাতে একটু চিড় ধরেনি। মারাত্মক ব্যাপার। আমেরিকা এবং আমরা বাংলাদেশেও তো আমেরিকা ধ্বংস অগ্নিপাত যাক বলি স্লোগান দিই, কিন্তু ইরানের জনগণ যে মার্কবার আমেরিকা, মার্কবার ইসরায়েল এটা বলে, এই স্লোগানকে আমেরিকা এবং ইসরায়েল ভীষণভাবে ভয় পায়, ভীষণভাবে। তার মানে এই বিষয়টাকে তারা মিন করে, অর্থাৎ ইরানের জনগণ এই দুটো শক্তির ধ্বংস কামনা করে, এটা রিয়েলিটি। এরপরে ইরানের বিপ্লবের পরেই কিন্তু ইরাককে লেলিয়ে দিয়েছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। 8টা বছর ভ্রাতৃঘাতী যুদ্ধ হয়েছে, দুই দেশের মুসলমানেরা ধ্বংস হয়েছে, মারা গেছে ব্যাপকভাবে, লক্ষ লক্ষ 10 লাখের বেশি মানুষ মারা গেছে। তো ইরান সেই সময় চিন্তা করেছিল যে আমাদেরকে লড়তে হবে, লড়াই করে টিকে থাকতে হবে। লড়াই করে টিকে থাকতে হলে শক্তি দরকার। কিসের শক্তি? সামরিক শক্তি। এই সামরিক শক্তি কিভাবে অর্জন করা যায় সেই চিন্তা, সেই ফিকির, সেই চেষ্টা করেছে বছরের পর বছর, যুগের পর যুগ। যার কারণে আজকে তারা শুধু ফিকির করে বসে নেই, চিন্তা করেছে এবং চিন্তা বাস্তবায়ন করা যায় কিভাবে, ইমপ্লিমেন্ট করা যায় কিভাবে, সেইটা করার চেষ্টা করেছে। এইগুলো করতে করতে রাইফেল বানিয়েছে, ট্যাঙ্ক বানিয়েছে, বিমান বানিয়েছে, ড্রোন বানিয়েছে, ক্ষেপণাস্ত্র বানিয়েছে, ক্ষেপণাস্ত্রের বিভিন্ন ভেরিয়েশন বানিয়েছে, বিভিন্ন পাল্লার বানিয়েছে, বিভিন্ন ক্ষমতার বানিয়েছে, নৌজাহাজ বানিয়েছে, যুদ্ধ জাহাজ বানিয়েছে, সাবমেরিন বানিয়েছে। অর্থাৎ যুদ্ধের জন্য সামরিক যত সরঞ্জাম লাগে তার সবকিছু নিজেরা বানানো শুরু করেছে। অ্যাট লাস্ট পরমাণু কর্মসূচি পরিচালনা করেছে এবং এখন তারা যে কোনো মুহূর্তে বোমা বানাতে পারে। বোমা বানিয়ে যাচ্ছে কিনা তা নিশ্চিত নয়, অনেক রকমের আকার ইঙ্গিত আছে, তবে যদি নাও বানিয়ে থাকে বানানোর কাছাকাছি। এখন এত বেশি শক্তিশালী হয়েছে যে ইরান, যে ইসরায়েল এবং আমেরিকা, তাদের জন্য ইরান একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আরেকটা কাজ করেছে, শুধু সামরিক শক্তি অর্জনের জন্য হাজার হাজার কোটি ডলার ব্যয় করেছে, নট দ্যাট। তাদের সামরিক বাজেট কিন্তু সীমিত, অর্থাৎ দুর্নীতিমুক্ত একটা সামরিক বাজেট, যে সামরিক বাজেট পুরোটাই এর পেছনে খরচ করা হয়েছে এবং ভালো ডেভেলপমেন্ট হয়েছে। কতটুকু উন্নত অস্ত্র সামরিক সরঞ্জাম ইরান বানিয়েছে সেটা তো আপনারা সবাই কম বেশি দেখছেন। আমেরিকা ইসরায়েলের প্রযুক্তির এগেনস্টে তাদেরকে লড়তে হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। আরেকটা ব্যাপার ইরানের এই শক্তিকে ভীষণভাবে উৎসাহিত করেছে। তার মানে ইরানের সামরিক বা ইরানের টোটাল শক্তির একটা বড় উৎস এটা কি, সেটা হচ্ছে কৃষি এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। ইরানে এত বেশি ফল ফলাদি হয়, আলু, তরি তরকারি, শাক সবজি, কত রকমের, তার কোনো ঠিক ঠিকানা নেই, সারা বছর একইভাবে। এবং তাদের খাদ্যের কোনো অভাব নেই, সংকট নেই। কোনো দেশ থেকে আমদানি না করলেও চলবে। তারা নিজেরা গম আমদানি নিষিদ্ধ করেছে, অর্থাৎ ইরান গম আমদানি করতে পারে, নিজেদের যে গম সেই গমই ব্যবহার করবে, এত বেশি হয়। এবং রুটি তো অনেকটা পানির দামে বিক্রি হয়। ইরানের রুটি একদম তৈরি করা রুটি সব বিক্রি হয়, কারখানা থেকে গরম গরম রুটি বানিয়ে দিচ্ছে, লোকজন নিয়ে যে বাসায় খাচ্ছে। কোনো বাসা বাড়িতে রুটি পরোটা তৈরি হয় না, ইরানে পরোটা নেই, সব রুটি তেল ছাড়া। সে এক চমৎকার জিনিস। যাই হোক, আমি আরেকদিন বলবো ইরানের জীবনযাপন, সমাজ, সংস্কৃতি, খাবার দাবার, এই সমস্ত নিয়ে অনেক অনেক আলাপ আলোচনা করবো আপনাদের সাথে, এখন না, যুদ্ধ পরিস্থিতি যাক। তো এই যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, আপনি তরমুজ চান পাবেন। আমাদের দেশে যে সমস্ত ফল ফলাদি হয়, পেঁপে, আম, কলা, লিচু, কাঁঠাল, জামরুল, আনারস, এই সমস্ত ফলগুলো হয় না। আপেল, কমলা, নাশপাতি, কিউই, আর কত রকমের আঙুর, ডালিম, কত রকমের, কত ভ্যারাইটির, তার কোনো ঠিক ঠিকানা নেই। ইউজ প্রচুর পরিমাণে দেশের ভেতরে হচ্ছে, দেশের লোকজন খাচ্ছে, বিদেশে রপ্তানি করছে। এই যুদ্ধ পরিস্থিতিতে খাদ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ইরান, যে দেশের জরুরি প্রয়োজনে খুব যদি মারাত্মক সংকট হয়ে যায় তাহলে কিন্তু রপ্তানি করা যাবে না। এখন এই অবস্থায় সব খাদ্য দেশের ভেতরে লোকজন খাবে, বাইরে থেকে কোনো কিছু আমদানি করার প্রয়োজন নেই। তাদের প্রস্তুতিটা দেখেন, হরমুজ প্রণালী দিয়ে তো সমস্ত সবকিছু আমদানি রপ্তানি করতে হবে, দরকার নেই, যেহেতু ইনসিকিউর। অতএব খাদ্য রপ্তানি, ইরান থেকে খাদ্য রপ্তানি বন্ধ। কোনো ডিম, দুধ, মাছ, মাংস, ফল ফলাদি, গম, রুটি, আটা, ময়দা, কোনো কিছু রপ্তানি করতে হবে না। তো এই যে এই সমস্ত জিনিসগুলো খুব শক্তিশালী করেছে। এছাড়া ইরান বিরাট একটা বড় দেশ, তার ভূ প্রকৃতি, পাহাড় পর্বত, জঙ্গল, মরুভূমি, সমভূমি সব আছে। দুই পাশে দুটো সাগর, একটা পারস্য উপসাগর, একটা কাস্পিয়ান উপসাগর, ভেতরে হ্রদ আছে, ছোট ছোট নদী আছে, মানে ভূ প্রকৃতি অন্যরকম বৈচিত্র্যময়।
এখনো ইরানের জঙ্গলে চিতাবাঘ পাওয়া যায়, বিরাট ব্যাপার। পাহাড় আর পাহাড়, এত কোনো কোনো জায়গায় এত দুর্গম পাহাড় যেটা কল্পনা করা যাবে না। ইরানের প্রায় 50 থেকে 55% ভূমি পাহাড়। বাংলাদেশের চেয়ে 13 থেকে 14 গুণ বড় একটা ইরান, একদম ছোটখাটো কোনো দেশ না। তার লোকজন 9 কোটির বেশি, এবং কোনো বিদেশ থেকে লোক নিয়ে কাজ করে না, নিজেরা নিজেদের কাজ করে। গাড়ি থেকে শুরু করে প্লেন, যত যা কিছু সব নিজেরাই তৈরি করে। হ্যাঁ, আমদানিও করে, কিন্তু কোনো লোক নিয়ে নিজেদের কারখানা চালাচ্ছে, নট দ্যাট। সব জিনিসই তারা প্রায় নিজেরা বানায়, যেটা পারছে না সেটা আমদানি করছে। বাট কোনো গার্মেন্টস ফ্যাক্টরি বা কোনো কলকারখানা কোনো কিছু তারা বাইরের লোকজন দিয়ে চালাবে এমনটা না। তো এই যে এই সমস্ত বিরাট বিরাট পদক্ষেপ, এই সমস্ত প্রত্যেকটা পদক্ষেপ ইরানি জাতিকে শক্তিশালী করে তুলেছে, এবং এইগুলোই এক পর্যায়ে সামরিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। আপনারা চিন্তা করেন যে সেই দেশে বাসিদের সদস্য 90 লাখ, যারা যুদ্ধ করতে পারে। তো সবকিছু মিলে ইরানের যে সামরিক শক্তি, রাজনৈতিক শক্তি, তাদের যে সামাজিক, অর্থনৈতিক, কূটনৈতিক শক্তি, প্রত্যেকটা সিরিয়াস। এবং ইরান প্রত্যেকটা জায়গায় সিরিয়াস, যা করে আন্তরিকতার সাথে করে, ওন করে। এইটা করলাম, হলো হলো, না হলো না হলো, এরকম না। তার কূটনৈতিক যে শক্তি আপনারা খেয়াল করে থাকবেন, সারা বিশ্বের আমি মনে করি যে শ্রেষ্ঠ ডিপ্লোমেসি ইরানের। কারণ একটা বিষয় খেয়াল করেন, বিপ্লবের পর যখন ইরান একদম পুরোপুরি একা, কেউ নেই তার পাশে, শুধুমাত্র মধ্যপ্রাচ্যের একটা দেশ সিরিয়া তার পাশে, আর কেউ নেই। সেই সময় থেকেই বলতো এখন সারা বিশ্বে তার পাশে কত কত দেশ। এই যুদ্ধে দেখেন তার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি। এমনকি যে আরব দেশগুলোতে বিভিন্ন সামরিক স্থাপনা বা মার্কিন যে সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা রয়েছে, সেই সমস্ত এত হামলা করার পরেও আরব দেশগুলো কিন্তু ইরানের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি। এবং এই আরব দেশগুলোর ভিতরে কোনো কোনো দেশ ইরানের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রাখে। তার ভিতরে ওমান একটা, কাতার একটা, কুয়েত একটা, এই সমস্ত দেশগুলো খুব সম্পর্ক রাখে। মিশরের সাথে অনেক দিন ধরে সম্পর্ক ছিল, সেই মিশরের সাথে আস্তে 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 এখন সম্পর্ক বেশ ডেভেলপ করছে। তুরস্ক, তার প্রতিবেশী দেশ, তার সাথে সম্পর্ক অনেক ভালো। আফগানিস্তান ও তালেবানের সাথে সম্পর্ক একটা সময় আসলে মাযহাবগত বিষয়টাই ঝামেলা করেছিল, কিন্তু এখন তালেবানের সাথে ইরানের সম্পর্ক অনেক ভালো। চীন, রাশিয়ার মতো শক্তি ইরানের এখন কৌশলগত মিত্র, কৌশলগত অংশীদার। তাদের তৎপরতা, তাদের চেষ্টা, তাদের তদবির, তাদের আন্তরিকতা, এই সমস্ত বিষয়গুলো ইরানকে শক্তিশালী করে তুলেছে। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আর লম্বা করব না, আপনাদের কাছে একটু প্রশ্ন রাখতে চাই। আমি যে বললাম ইরানের শক্তির উৎস কোথায়, আপনাদের কি মনে হয় যে এইগুলোই শক্তির উৎস, বা আপনাদের কি মনে হয় যে আরো কিছু বিকল্প আছে, যে এই কারণে ইরান শক্তিশালী হয়ে উঠেছে? আপনারা মতামত দিতে পারেন। আপনারা কি মনে করেন যে মার্কিন নাগরিকদের ভেতরে বা মার্কিন কর্মকর্তাদের ভেতরে অনেকেই এরকম ভাবে ভবিষ্যতে এই যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ করতে পারেন বা সরকার থেকে সরে যেতে পারেন, এবং ট্রাম্প কি দিন দিন একা হয়ে পড়বেন? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।